ওয়েলকাম ব্যাক লার্নার। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ইডিয়মস। তো ইডিয়মস কি, প্রথমে এটা আমরা জানব। তো ইডিয়মসকে বাংলায় বলা হয় বাগধারা। তো ইংরেজিতে প্রচুর ইডিয়মস আছে, আমাদের ইডিয়মস জানার শেষ নেই, কিন্তু তার মধ্যে থেকে সহজ উপায়ে এবং কিভাবে অল্প সময়ের মধ্যে ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা এটা জানতে পারবো এবং পরীক্ষায় সাধারণ ধারণা থেকে কিভাবে আমরা এটা অ্যাপেয়ার করতে পারবো। এই বাগধারাগুলো সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এবং স্কুল লেভেলের পরীক্ষাগুলোতে এসে থাকে। তো আমরা আজকে জানবো বাগধারা কি এবং কিভাবে অ্যাপ্লাই করব। কিছু অল্প কিছু বাগধারার মাধ্যমে আমরা আগে জেনে নেব বাগধারাটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি লিখে নিচ্ছি, আজকে আমাদের জানার বিষয় হচ্ছে ইডিয়মস। ইডিয়মসকে বাংলায় বলা হয়ে থাকে বাগধারা, বাক্যে ব্যবহৃত বাগধারা। তো ইডিয়মস বা বাগধারা কি বা কেনই বাগধারা বা ইডিয়মস ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো আগে ইংরেজিতে বলি, সেন্টেন্সে যখন বাগধারা বা ইডিয়মস ব্যবহার করা হয়ে থাকে তখন কোনো একটি বড় সেন্টেন্সকে অল্প কথার মাধ্যমে যদি আমরা ব্যক্ত করতে পারি তাহলে অনেক সেন্টেন্স আমাদের না বললেও চলে। বাগধারাও বাংলাতেও তেমনি, আমরা অনেকগুলো কথাকে যদি আমরা অল্প করে বলতে পারি তাহলে আমাদের এফোর্ট এবং সময় দুটোই বেঁচে যায় বা কথা বলার ধরনে কিছুটা পরিবর্তন হয়। তো এগুলোকে আমরা বাগধারা বলে থাকি। তো এবার চলো দেখব বাগধারাগুলো কি কি এবং কিছু সহজ বাগধারার মাধ্যমে আমরা আজকে শিখব, যেগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ওকে, তো প্রথমে আমরা কিছু সহজ বাগধারা সম্বন্ধে জানব, যে বাগধারাটা কি বা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আর আমরা বাগধারাগুলো দেখলেই আমরা বুঝে যাব যে সাধারণত বাস্তব জীবনে বা অ্যাপ্লাই হয়ে থাকে, আশেপাশে আমরা লক্ষ্য করলেই আমরা বাগধারাগুলো সহজেই বুঝে যাব। তো প্রথম বাগধারাটা আমি অ্যালফাবেটিক করে নিই, তারপরে কিছু কালারের উপরে, কিছু পশু পাখি রিলেটেড থেকে করে নেব, তাহলে আমরা বাগধারাগুলো সহজে বুঝে যাব যে বাগধারার জিনিসটি কী। প্রথমে দেখো, আমি একটি সহজ এবং প্রথম যেই বাগধারাটা থাকে সেটাই আমি লিখছি, এবিসি। এবিসি এটাও কিন্তু একটি বাগধারা। দেখে মনে হচ্ছে একটি ক্যাপিটাল লেটার লিখেছি বা অ্যালফাবেটিক কোনো কিছু লিখেছি, কিন্তু নয়, এটাও একটি বাগধারা। তো এবিসি কি? এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান বা প্রাথমিক ধারণা। ওকে, এবিসি মানে হচ্ছে জেনারেল নলেজ। এটা তোমরা ইংরেজিতে লিখে নিতে পারো, বাংলায় হচ্ছে প্রাথমিক ধারণা। এবার যদি আমরা একটা ইংরেজি সেন্টেন্স কনস্ট্রাক্ট করি, অনেকে এভাবে বলে থাকে, যে সেন্টেন্স কনস্ট্রাকশনটা দেখে নিই। ইউ হ্যাভ no ABC, you have no ABC about computer। আমি একটা সেন্টেন্সও করে দিলাম, ইউ হ্যাভ নো এবিসি অ্যাবাউট কম্পিউটার, মানে তোমার কোনো কম্পিউটার সম্বন্ধে ধারণাই নেই। মানে এবিসি মানে প্রাথমিক নলেজ বা সাধারণ জ্ঞান, তুমি কম্পিউটার সম্বন্ধে কিছুই জানো না, তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাভ নো এবিসি অ্যাবাউট কম্পিউটার, মানে তোমার কম্পিউটার সম্বন্ধে কোনো ধারণাই নেই। হলো, এরপরে যে দ্বিতীয় আমরা বাগধারাটা জানবো সেটি হচ্ছে, অনেকে বলে থাকে এ টু জেড। এটা বলতে তোমরা কি বুঝো বা আমরা কি বুঝে থাকি? এ টু জেড, এ টু জেড এটিও কিন্তু একটি বাগধারা, ঠিক আছে। এ টু জেড মানে হচ্ছে হোল থিং বা সম্পূর্ণ গোটা অংশ, ঠিক আছে। অনেক সময় আমরা এইভাবে বলে থাকি না, সমস্ত অংশ। এটার অ্যাপ্লাইটা আমরা বাস্তব জীবনে অনেক সময় দেখি, সমস্ত বিষয় বা গোটা অংশ। যে
এই বাচ্চাটির মধ্যে A to Z ভিটামিনের অভাব আছে, মানে সম্পূর্ণ ভিটামিনের অভাব আছে। কথাটির মাধ্যমে আমাদের তাহলে বুঝে যেতে হবে সম্পূর্ণ বিষয়টির অভাব রয়েছে, ল্যাক অফ হোল থিংস। ঠিক আছে, এই A to Z মানে হচ্ছে সম্পূর্ণ বিষয়। ঠিক আছে, আমি A to Z জানি, এই বিষয়টার A to Z আমার জানা আছে। আমরা অনেক সময় বলে থাকি না, তার মানে হচ্ছে A to Z মানে হচ্ছে হোল থিং, এই বিষয়টা সম্বন্ধে আমি অভিজ্ঞ বা গোটা বিষয়টা সম্বন্ধে আমার ধারণা রয়েছে, এটা হচ্ছে A to Z। বোঝা গেল? আমি মুছে দিচ্ছি, তোমরা সেন্টেন্স কনস্ট্রাকশন নিজে থেকে করে নেবে, আর না পারলে আমি কিছু কিছু জায়গায় করে দেব। এরপরে আসবো কিছু কালারের উপরে আছে, যেমন এগুলো আমাদের ব্যক্তি জীবনে আমরা শুনে থাকি, জেনে অভ্যস্ত। যেমন ব্লু বুক, এটা আমি ক্যাপিটালেই লিখলাম, আচ্ছা স্মলে করে দিচ্ছি, ব্লু বুক। এই কথাটা আমরা অহরহ শুনেছি। কোথায় শুনেছি এবার জানবো। ব্লু বুক কথাটি হচ্ছে গভর্নমেন্ট কোনো ডিডস বা গভর্নমেন্ট পেপার, আমি এখানে লিখে দিচ্ছি গভর্নমেন্ট পেপার। কোথায় শুনেছি এখন আমরা জানবো। আমরা বাইক সবাই কম বেশি সবাই চালাই বা জানি, এবং বাইকের যদি একটা কোনো ডকুমেন্টস থাকে সেটাকে আমরা কি বলে থাকি, ব্লু বুক, যেটার মধ্যে বাইকের চেসিস নাম্বার, বডি নাম্বার, ইঞ্জিন নাম্বার সমস্ত কিছু লেখা থাকে এই ব্লু বুকের মধ্যে। সেটাকে আমরা বলবো গভর্নমেন্ট দলিল বা গভর্নমেন্ট দস্তাবেজ বা গভর্নমেন্টের কাগজ বা সরকারি কাগজ। শুধুমাত্র এটা বাইকের জন্যই প্রযোজ্য নয়, যদি কোনো আমরা গভর্নমেন্টের কাগজও এনে থাকি সেটাকেও কিন্তু ব্লু বুকও বলা হয়ে থাকবে। এ থেকে একটা কথা আমার মনে পড়ে গেল, ব্লু বুক থেকে ব্লু প্রিন্ট। অনেক সময় আমরা শুনে থাকি এই কথাটা, ব্লু প্রিন্ট মানে কি? ব্লু প্রিন্ট মানে মনে রাখতে হবে নকশা। বা দেখো এই কথাটার সাথে কি কোনো মিল আছে? গভর্নমেন্ট পেপার কি কোনো সময় নীল হতে পারে? সাদাও হতে পারে, কাগজগুলো তো আমাদের সাদাই হয়ে থাকে সাধারণত, তাই না? এই কালারের সাথে কিন্তু কোনো এখানে মিল নাও থাকতে পারে, কিন্তু আমাদের ধারণাটা সবসময় রাখতে হবে। এবার যদি বলি ব্লু প্রিন্ট মানে হচ্ছে নকশা মানে স্ট্রাকচার লিখলাম, বা যে কোনো কিছু স্ট্রাকচার, একটা ব্রিজের স্ট্রাকচার হতে পারে, বা একটা যে কোনো কিছু স্ট্রাকচার বা নকশা যদি আমরা বলে থাকি। ব্লু প্রিন্ট, যে আমাকে অনেক সময় বললো না যে আমাকে এই ব্লু প্রিন্টটা নিয়ে এসে দিলেই আমি দেখলেই বুঝে যাব যে এই কাজটা কীভাবে হয়েছে। ব্লু প্রিন্ট মানে হচ্ছে নকশা বা স্ট্রাকচার। ওকে, এর পরের যে বাগধারা আমরা জানবো সেটাও কালারের উপরে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা মানে কি? বাংলায় যদি তুমি বলো সাদা এবং কালো। সাদা এবং কালো বলে কি কোনো বাগধারা হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। সাদা এবং কালা বা সাদা বা কালো কি? আমি যদি তোমাকে কোনো কথা বলি, যে আমাকে কোনো কথা মুখে বললে হবে না, আমাকে হাতে কলমে বা কাগজে কলমে লিখে দিন, তাহলে আমরা তখনই বলবে গিভ ইউর স্টেটমেন্ট ইন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে কাগজে কলমে। ইন রিটেন, কি রিটেন আমি কোনো কথা অনেক সময় সরকারি কাগজে আমরা লিখে থাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কোনো কথা, মুখের কথা যদি কাজ না হয় তখন আমরা খাতায় কলমে আমরা চাই, তখন বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ইন রিটেন ফর্ম। আমাকে বাংলাটা লিখে দিচ্ছি, কাগজে কলমে, এটা মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এরপরের আমি আবার একটি কালারের মধ্যে চলে আসব, সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। এগুলো খুবই কম্পিটিটিভ এক্সাম এবং সাধারণ পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা ভিডিওগুলো খুবই মন দিয়ে দেখবে, এবং আমি যেগুলোর মধ্যে থেকে করছি আশা করি সমস্ত চাকরি পরীক্ষাগুলো থেকে এই ফর্মগুলো থেকে এসে থাকে, বেশি জটিল আসে না, সাধারণ ফর্ম। কিন্তু সাধারণ ধারণাটা আমাদের জেনে রাখতে হবে। ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই কথাটা থেকে কি বোঝা যাচ্ছে? ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে কালো এবং নীল। কালো এবং নীল কখন হয়ে থাকে আমাদের এই ধারণাটা আগে আনতে হবে। প্রথমে কালো এবং নীল কখন হয় এটা জানতে হবে। যদি কোনো রোগকে আমরা বেধরম মারধর করি, তখন তার গায়ের মধ্যে কাল ছিটে নীল ছিটে এরকম পড়ে যায় কিনা,
অবশ্যই যায়। সেই কথাটার থেকেই এই ইডিয়মটা বা বাগধারাটা এসেছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। আমি যদি কাউকে বেধড়ক মারধর করি, চোর ধরা পড়লে বেধড়ক মারধর হয়, তখন যে তার গায়ের উপরে কাল শিটে নীল শিটে পড়ে যায়, সেটাকেই বলা হয় ব্ল্যাক অ্যান্ড ব্লু। তাহলে এটার আমরা সমার্থক বা ইয়েটা মিনিংটা জেনে নিই, সেটা কি? সেটাকে বলা হয় বিটেন সেভারলি। বিটেন সেভারলি মানে বেধম প্রহার। বাংলাতেও কিন্তু বাগধারায় এরকম আছে, উত্তম মধ্যম আমরা বলে থাকি না, উত্তম মধ্যম কাউকে, এই উত্তম মধ্যম মানে বেধম প্রহার। ওকে, এই উত্তম মধ্যমের ইংরেজি যদি তোমরা বলতে পারো তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। কালার রিলেটেড আজকে কিছু জানবো, আর পশু পাখি সম্বন্ধে আজকে ভিডিওতে কিছু জানবো। ওকে, তাহলে মুছে দিচ্ছি। এর পরের ভিডিওতে পরের ইডিয়মটা কী আছে আমরা জেনে নেব। 7 নম্বর হবে ব্লু ব্লাড। ব্লু ব্লাড, এটা আবার ক্যাপিটাল হয়ে যাচ্ছে। ব্লু ব্লাড মিন্স কি? দেখো, সাধারণভাবে এটা দেখে মনে হচ্ছে নীল রক্ত। নীল রক্ত কি কখনো হতে পারে? অসম্ভব ব্যাপার। কিন্তু হ্যাঁ, নীল রক্তও হয়। কিভাবে হয়? একমাত্র আমরা জানি সাধারণভাবে চিংড়ির মনে হয় নীল রক্ত হয়ে থাকে, নীল রঙের রক্ত হয়। কিন্তু মানুষের কি কোনো সময় নীল রক্ত হতে পারে? না, কিন্তু হয়। কেমন করে সম্ভব? এটার যদি বাংলা মিনিংটাকে আমরা ভেঙে বের করি, তাহলে ব্লু মানে নীল, ব্লাড মানে রক্ত। যারা অভিজাত্য বা আভিজাত্য সম্প্রদায় বা শ্রেণী, যারা উঁচু সম্প্রদায়, তাদেরকে আমরা, যেমন ইংরেজরা আভিজাত্য বা তারা নীল রঙের, চোখের আইব্রোটা আমাদের যেমন কালো হয়, ওদেরটাও নীল হয়। তাদের রক্তটাও তাদের মনে করা হয় তাদের আভিজাত্যের রক্ত। সেটাকে আমরা কি বলবো? অ্যারিস্টোক্রেসি বা অ্যারিস্টোক্র্যাট। অ্যারিস্টোক্রেটিক বা আভিজাত্য। এই বাংলাটা হচ্ছে আভিজাত্য। কারোর মধ্যে যদি এই ব্লু ব্লাড থাকে, তাহলে মনে করতে হবে তার মধ্যে আভিজাত্য আছে। তার সমস্ত কিছুর মধ্যে জমিদারিত্ব, আভিজাত্য এই বিষয়টা রয়েছে, তাকে আমরা বলবো ব্লু ব্লাড। ওকে, এরপরে কালার রিলেটেড আরও কিছু জানবো। once in a blue moon। এবার একটু বড়োর দিকে যাচ্ছি আস্তে আস্তে। ওয়ান্স ইন এ ব্লু মুন খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা VVI দিয়ে দিতে পারো। ওয়ান্স ইন এ ব্লু মুন। ওকে, আচ্ছা, চাঁদ কি কখনো বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু ব্লু হয়ে যেতে পারে কি? অনেক সময় আমরা দেখি, টিভিতে অনেক সময় দেখানো হয় যে 72 বছর পর, 73 বছর পর চাঁদের মধ্যে এরকম একটি পরিবর্তন এলো, এই হলো সেই হলো। হতে পারে, হলেও হতে পারে, যেটা আমাদের জানা হতেও পারে, নাও হতে পারে। তো এই বিষয়টা খুবই দুর্লভ একটি ব্যাপার, তাই না? তো এটাকে আমরা বলবো রেয়ার থিং, ভেরি রেয়ার থিং, মানে খুবই দুর্লভ হতে পারে। এই বিষয়টা সচরাচর হয় না। রেয়ার থিং, খুবই দুর্লভ থিং। রেয়ার থিং মানে হচ্ছে দুর্লভ। খুবই, বাংলাটা আমি লিখে দিচ্ছি, খুবই দুর্লভ একটি ব্যাপার। দুর্লভ মানে খুবই দুর্লভ হয়ে থাকে, সচরাচর দেখা যায় না। এবার মুছে দিচ্ছে। এরপরে আরেকটি কালার রিলেটেড আরেকটি জানবো। এরপরে যেটা জানবো সেটা হলো হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে সাদা হাতি। দেখো, আমরা সাধারণত আমাদের এই রিজিয়নে এশিয়াটিক আর আফ্রিকান এই দু ধরনের এলিফ্যান্ট দেখা যায়। কিন্তু সাধারণত আমি যদি কিছুটা ভুল না করি, থাইল্যান্ডে হয়তো সম্ভবত সাদা হাতি বাস দেখা যায়। কিন্তু এই সাদা হাতিটা এতটাই দুর্লভ যে দেখা যায় না, খুব কম দেখা যায় আমাদের
তো এই হোয়াইট এলিফ্যান্ট সাদা হাতি কিন্তু হতে পারে না, হলেও খুব দুর্লভ। তো এটাকেও বলবো ভেরি রেয়ার থিং, ভেরি রেয়ার থিং। ওকে, ভেরি রেয়ার থিং। আমরা ইডিয়মগুলো পড়লেই এরপরে বুঝতে পারবো যে কোনটা কী মিনিং বলতে যাচ্ছে। এইভাবে আমাদের পড়তে হবে, যে বিষয়টাকে নিয়ে আগে অ্যানালিটিকভাবে আমাদের নিজেদের মনের মধ্যে কল্পনাতে একটু আলোচনা মানে ভেবে নেব, তারপরেই বোঝা যাবে যে এই বিষয়টা কি বলতে চাচ্ছে। ওকে, এরপর কালার রিলেটেড আরও কিছু পড়ব। তার আগে একটি ব্যতিক্রমী একটা দিব, দেখো। হবসন চয়েস। ওকে, হবসন চয়েস মনে হচ্ছে না একজনের নাম, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, হবসন চয়েস মানে হচ্ছে, এটার কোনো মানে হয় না, মনে হচ্ছে কোনো কারো একটা নাম, চয়েস মানে কি পছন্দ, এর পছন্দ, কিন্তু না, এটা মানে হচ্ছে ইউ হ্যাভ টু চুজ অনলি ওয়ান থিং, মানে নো ওয়ে। চয়েস অনলি ওয়ান থিং, তোমাকে দুটোর মধ্যে একটা পছন্দ করতে বললো, তখন হবে হবসন চয়েস। ইউ হ্যাভ নো ওয়ে টু চুজ ওয়ান থিং ফ্রম অ্যানাদার, মানে তোমাকে দুটোর মধ্যে যখন একটাকে চুজ করতে হবে, তখন তোমার কাছে এই বিষয়টা হয়ে যাবে হবসন চয়েসের মতো, মানে তোমাকে দুটোর মধ্যে একটা পছন্দ করতে হবে, তখন এটাকে বলবো হবসন চয়েস বা অনলি ওয়ান চয়েস। ওকে, এরপরে আমরা যে পরের বাগধারাটা জানবো সেটা হচ্ছে, লিখে নিচ্ছি আমি, ব্লু শিপ। দেখো, নীল শিপ মানে হচ্ছে ভেড়া। ওকে, নীল ভেড়া, এটা কি কখনো সম্ভব? আগেরটার মতো কিন্তু ভাববো না যে রেয়ার থিং, এরকমভাবে ভাববো না। ব্লু শিপ এটাও কখনো সম্ভব নয়, কিন্তু হ্যাঁ সম্ভব হয়। কখন, কিভাবে সম্ভব হয়? যখন অনেকগুলো ভেড়া, সাদা ভেড়া থাকে, তার মধ্যে যদি একটা ব্লু শিপ থাকে, আমরা অনেক ছবিতে এরকম অনেক সময় দেখে থাকি, অনেকগুলো সাদা ভেড়া আছে, তার মধ্যে একটি লুকিয়ে আছে একটি নীল ভেড়া, সেটাকে আমরা বলবো কুলাঙ্গার। ঠিক আছে, কুলাঙ্গার মানে অ্যানিমোসিটিও বলতে পারি না, শিপ মানে হচ্ছে ব্যাড পারসন। সহজভাবে জানি, ব্যাড পারসন মানে খারাপ ব্যক্তি, দূর ব্যক্তি আর কি, সেটাকে কুলাঙ্গার বলতে পারি, বা কুলাঙ্গারই লিখব, কুলাঙ্গার। ঠিক আছে, কালার রিলেটেড আমরা জানছি। এরপরে জানবো যে পরেরটা, সেটা হচ্ছে স্নেক। এবার একটু পশু পাখির দিকে যাই। স্নেক ইন এ গ্রাস, এটা দেখে কি মনে হচ্ছে? সাপটা ঘাসের মধ্যে লুকিয়ে আছে। একটা সাপ কখন ঘাসে লুকিয়ে থাকতে পারে? আমি যদি একটা পথ দিয়ে হেঁটে যাই, একটা সাপ ঘাসের মধ্যে লুকিয়ে আছে, তার মানে কোনো একটা শত্রু আমার জন্য অপেক্ষা করছে, হিডেন এনিমি। ওকে, এটা হচ্ছে বাগধারাটা প্রপার হয়ে যাবে, হিডেন এনিমি মানে লুকিয়ে থাকা শত্রু, হিডেন এনিমি, লুকানো শত্রু, লুকানো শত্রু। তোমরা অনেক সময় অনেক মোবাইলে অনেক গেম খেলে থাকো, দেখবা লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতে হয় বা লুকিয়ে থাকতে হয়, বা যারা যোদ্ধা তারা লুকিয়ে লুকিয়ে ঘাসের মধ্যে থেকে লুকিয়ে থাকে, তার মানে কি সে এনিমি অবস্থায় আছে, শত্রু অবস্থায়, হিডেন লুকানো শত্রু। এইভাবে মনে রাখবো, স্নেক ইন এ গ্রাস মানে লুকিয়ে থাকা শত্রু। ওকে, এরপর আরেকটি জানবো, সেটা হচ্ছে, এটা তোমরা খুবই বহুল প্রচলিত, ক্রোকোডাইল টিয়ার্স। মানে ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে কুমিরের কান্না। এটা কি হতে পারে? হতে পারেন
দেখো আমরা অনেক সময় বলি না কুমিরের কান্না বা মায়া কান্না কাঁদবি না, তার মানে হচ্ছে ফলস টিয়ার। ওকে, ফলস। কুমির কিন্তু কোনো সময় কান্না করে না, ও কান্না করছে মানে ভান করে শুয়ে আছে শিকার ধরার জন্য, তার মানে হচ্ছে ফলস টিয়ার্স। কাউকে শত্রুকে ধরার জন্য বা শত্রুকে অ্যাটাকিং করার জন্য, বা অনেক সময় আমাদের মানুষের মধ্যে অনেকে মায়া কান্না ভাবে কাঁদে, সেটা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স, মানে একটি ফলস থিং। মুছে দিচ্ছি আমি 10টা। এরপর শুরু করছি 11 নম্বর, বোল্ট ফ্রম ব্লু। এটার মানেটা এরকম আসছে, বোল্ট ফ্রম দ্য ব্লু, তার মানে বিনা মেঘে বজ্রপাত। ঠিক আছে, আমার কাছে কোনো বিষয় একটি বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটলো, সেটা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে সাডেনলি হ্যাপেন। সাডেনলিও লিখতে পারো, সাডেনলি হ্যাপেন, হঠাৎ ঘটে যাওয়া এরকম আর কি। হ্যাপেন হ্যাপেন। ওকে, বোল্ট ফ্রম দ্য ব্লু মিনিং হচ্ছে হঠাৎ কোনো কিছু ঘটে যাওয়া। বাংলাটাও লিখে দিচ্ছি আমি নিচে, হঠাৎ করে ঘটে যাওয়া। এরপরে যে বাগধারাটা আমরা জানব সেটা হচ্ছে born with a silver spoon। এগুলো সবই বাগধারা আমাদের সকলেরই জানা, তাও আমি বলছি, আবার তোমাদের মনে পড়ে যাবে, বিষয়গুলোর সাথে তোমরা সবাই পরিচিত, তাও আরেকবার বলে দিচ্ছি। born with a silver spoon, এটা তোমরা বাংলাটা ইংরেজিটা যদি মিনিংটা বলতে পারো তাহলে তোমরা নিজেরাই জেনে যাবে। সেটা হচ্ছে রূপোর চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা। ভেরি মানে তোমার খুব কি বলবো, বর্ন উইথ এ সিলভার স্পুন, খুবই আরামপ্রদভাবে। আমরা অনেক সময় বলে থাকি না, তুই তো মুখে চামচ নিয়ে জন্মেছিস, তার মানে বর্ন উইথ এ সিলভার স্পুন। কজি লাইফ, খুবই আরামপ্রদ অবস্থায় থাকাকে ভেরি কজি লাইফ। ওকে, এরপরের যেটা আমরা জানবো, মুছে দিচ্ছি, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে রেড লেটার ডে অবলিক গালা ডে। গালা ডে মিন্স রেড লেটার ডে বা গালা ডে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার মানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ডে। তোমার কাছে তোমার বার্থডে ভেরি ইম্পর্টেন্ট ডে হতে পারে, বা তোমার কোনো একটা ভালো মুহূর্তের সময়টা তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট, সেটাকে আমরা বলবো রেড লেটার ডে বা গালা ডে, ভেরি ইম্পর্টেন্ট ডে, ভেরি ইম্পর্টেন্ট ডে। এরপরে যেটা জানবো সেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে, কিথ অ্যান্ড কিনস। এটার মানে কি? কিথ অ্যান্ড কিনস মানে হচ্ছে ফ্যামিলি, ওকে, বা পরিবারের কিছু হতে পারে, ফ্যামিলি, সেটাকে আমরা বলবো কিথ অ্যান্ড কিনস। ওকে, এটা কিন্তু আমরা অনেক সময় লিখে থাকি, হি ইজ মাই বা দে আর মাই কিথ অ্যান্ড কিনস, মানে তাহারা হয় আমাদের ফ্যামিলি বা তারা আমাদের ফ্যামিলির লোক, তখন আমরা বলবো কিথ অ্যান্ড কিনস। এগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা ইডিয়মসের দিকে চলে যাচ্ছি। এরপরে জানবো যেটা ম্যান ইন দ্য স্ট্রিট, মানে একটি মানুষ রাস্তায়। এটার ইডিয়মসটা হলো অর্ডিনারি ম্যান। অর্ডিনারি ম্যান, সাধারণ ব্যক্তি। এরপরের যেই বাগধারাটা আমরা জানবো সেটা হলো পার্ট
অ্যান্ড পার্সেল, এটা আমরা খুবই ব্যবহার করে থাকি, মানে হচ্ছে অবিচ্ছেদ্য অঙ্গ বা অবিচ্ছেদ্য অংশ, সেটাকে আমরা বলবো পার্ট অ্যান্ড পার্সেল। অ্যাপার্ট বা সেপারেট করা যায় না, যেটা হচ্ছে সেটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, সেটাকে আমরা বলবো অ্যাপার্ট। তোমরা বাংলাটা লিখে নিতে পারো, অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অংশ। এরপরের যেটা জানবো সেটা হলো ডাই ইন হারনেস। ডাই ইন হারনেস মানে হচ্ছে, এগুলোর দেখো প্রকৃত কোনো বাংলা কিন্তু হয় না, এর জন্য আমি বলতে পারছিও না, সেটাকে বলবো হচ্ছে কর্তব্যকালীন। এগুলো কিন্তু আমরা শুনে থাকি, অনেকে সার্ভিস করতে করতে ইন সার্ভিস অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে থাকে তখন যে কেসটি হয়ে থাকে সেটাকে বলা হয় ডাই ইন হারনেস বা কর্তব্যকালীন মৃত্যু। ডাই while in সার্ভিস, কর্তব্যকালীন অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে সেটাকে আমরা বলবো ডাই ইন হারনেস। এরপরে আমরা চলে যাচ্ছি পরের ইডিয়মসের দিকে। আর দুটো করব ইডিয়মস। an apple of one's eye, দেখো ওইটাও আমরা কিন্তু বাংলায় শুনেছি। কারো চোখের মণি, কেউ কারো খুবই অতি প্রিয়, সেই বিষয়টাকে বলবো অ্যান অ্যাপেল অফ ওয়ানস আই। ইংরেজরা যে কোনো বিষয়কে সবসময় অ্যাপেলের সাথে, সব কিছু কোনো কিছু ঘটনার সাথে অ্যাপেলের সাথে তারা কানেক্ট করে। আমরা যেমন সূর্য চন্দ্র এসব নিয়ে কানেক্ট করি, ওরা কিন্তু অ্যাপেলের সাথে কানেক্ট করে থাকে। এটাকে আমরা বলবো ফেভারিট পারসন, ফেভারিট পারসন, প্রিয় ব্যক্তি, বাংলাটা হলো প্রিয় ব্যক্তি। ওকে, ফেভারিট পারসন মানে হচ্ছে প্রিয় ব্যক্তি। আরেকটা করব 20 নাম্বার, চিকেন হার্ট। দেখো চিকেন মানে কি, মুরগির শাবক বা ছানা, সেটার হৃদয়, একটা বড় সিংহের হৃদয় যেরকম হবে, একটি চিকেনের হৃদয়ও কিন্তু খুবই অল্প ছোট হবে, মানে ভীরু, খুবই কি বলবো টিমিড বা খুব মানে দুর্বল প্রকৃতির একটি মানুষ। আমরা অনেক সময় না, তুই তো চিকেন হার্টেড, মানে তুই এই বিষয়টা তো করতেই পারবি না, আমি যেটা করতে পারবো তুই তো ওটা করতেই পারবি না, তার মানে হচ্ছে চিকেন হার্টেড বা দুর্বল, টিমিড, ভীরুও বলতে পারি। টিমিড পার্সোনালিটি মানে ভীরু। তো আজকে এই ছিল আমাদের বাগধারা, 20টি বাগধারা জানলাম সাধারণতভাবে। এরপরের ভিডিওতে আমরা আরও বিশদে আরও অনেক ভিডিও নিয়ে জানবো। তো ইডিয়মসের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।